মা বাবা নিজেদের সন্তানদেরকে অনেক আদর এবং ভালোবাসা দিয়ে বড় করে তোলে, তবে কথায় আছে অতি আদরে সন্তানরা বাদর হয়ে যায়। আর এই মুভিতে ইন্দ্রর অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। যেই বাবা মা তাকে এত ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিল, আর সেই ছেলেই এখন তার বাবা মাকে সহ্য করতে পারছে না। এতটাই অবহেলা করে সে তার বাবা মাকে, যার জন্য শেষ পর্যন্ত তার বাবা মাকে শরণাপন্ন নিতে হয় আদালতের। যারা তাকে এত ভালোবাসতো তারাই এখন তার বিরুদ্ধে কেস করে বসে। তবে এই লড়াইতে কে জিতবে, অবহেলা করা বাবা মা নাকি সেই অপদার্থ সন্তান? তাহলে চলো জেনে নিই তাড়াতাড়ি করে স্টোরিটা কি আছে। মুভির নাম হলো সন্তান। গল্পের শুরুতেই আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে শরবিন্দু নামের একজন বয়স্ক লোক সেখানে আসে এবং সে আজ এখানে এসেছে ইন্দ্রাণী নামের এক বড় লয়ারের সঙ্গে দেখা করার জন্য, যে আজ পর্যন্ত কোনো কেসই হারিনি। তারপরে আমরা দেখতে পাই ইন্দ্রাণী তার কাজ শেষ করে বাইরে আসে আর এসে শরবিন্দুকে বলে, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল, আচ্ছা আপনি আমার চেম্বারে আসুন, আমি আপনার সাথে সেখানেই কথা বলে নিচ্ছি। তো তারপরেই শরবিন্দুকে সে বলতে থাকে, আচ্ছা আপনি বলুন তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। শরবিন্দু তখন বলে, আমার ছেলে আমাকে আর আমার স্ত্রীকে দেখে না, তাই জন্যই আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী তখন বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। অন্যদিকে আমরা মালা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে লতাকে বলে, শোনো সব কটা নাড়ু ফ্রিজে রেখো না, ফ্রিজে রাখলে নাড়ুগুলো শক্ত হয়ে যায় আর বাবলুর সেটা একদম খেতে ভালো লাগে না। লতা তখন বলতে থাকে, সে কি আর আসবে নাকি? লতা হলো তাদের বাড়ির কাজের লোক, সে বলে খামোখা তার জন্য নাড়ুগুলো রেখে কি লাভ, সে তো আর আসবে না। মালা তখন বলে সে আসবে, আসলে বাবুর শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো নেই, তার কারণেই সে এখানে আসতে পারছে না। আর এটা শোনার পরে লতা তখন বলে যে হ্যাঁ, তার তো সব সময় শরীর খারাপ থাকে। আর এখানে আমরা জানতে পারি মালা হচ্ছে শরবিন্দুরই স্ত্রী, আর তারা এখানে তাদের ছেলে এবং নাতির কথা বলছে। তাদের কথাবার্তা শুনে বেশ ভালোই বোঝা যাচ্ছিল তার ছেলে এবং নাতি এই বাড়িতে বহুদিন ধরেই আসে না। আর এইবারে যখন সবাই মিলে দুর্গাপূজাতে মজা করছিল, তখনই মালা যখন বরণ করতে চায়, সেখান থেকে সে অনেক ওপর দিয়ে পড়ে যায়, যার ফলে সে খুব গুরুতর ভাবে আহত হয়ে যায়। আর অন্যদিকে আমরা শরদিন্দুর ছেলে ইন্দ্রনীলকে দেখতে পাই, সে তো পার্টি করাতে খুব ব্যস্ত রয়েছে। তার স্ত্রী রিয়া আসার পরে তারা সবাই মিলে ড্রিঙ্কস করবে, আর তার স্ত্রীর জন্যই তারা সবাই অপেক্ষা করছিল। ইন্দ্রকে তার বাবা বারবার ফোন করছিল, কারণ মালাকে নিয়ে হসপিটাল যাচ্ছিল সে। তবে ইন্দ্র সেই কলটা দেখে বারবার ইগনোর করে যাচ্ছিল। তারপরে রিয়া আসার পরে ইন্দ্র তার বউকে নিয়ে আরো ব্যস্ত হয়ে পড়ে, আর তার বাবার ফোনটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে দেয়। আর এদিকে শরবিন্দু মালাকে বলে, সে তো ফোনই তুলছে না, হয়তো সে কোনো কারণে ব্যস্ত রয়েছে, সে হয়তো নিশ্চয়ই পরে কল করবে, তুমি একদম চিন্তা করো না, আর একটু ধৈর্য ধরো, হসপিটালটা চলেই এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই রিয়া ইন্দ্রকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, দেখো এই সপ্তাহে কোনো কাজ রাখবে না কিন্তু। তখন ইন্দ্র জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তখন তাকে তার স্ত্রী বলে, আমার বাবার ওখানে পার্টি রয়েছে, আমাদেরকে যেতে হবে। ইন্দ্র তখন বলে আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে ইন্দ্র এটাও বলে, দেখো না আমার বাবা আমাকে বারবার ফোন করে বিরক্ত করে যাচ্ছে, আর এইদিকে আমার বাবা আমাকে বারবার ফোন করে বিরক্ত করে যাচ্ছে, এই লোকটা একদিন আমাকে পুরোপুরি পাগলই করে দেবে। কেমন ছেলে বুঝুন, ভাবুন তাহলে তার বাবা এত কষ্টের সময় তার ছেলেকে ফোন করছে, আর এদিকে ছেলে ফুর্তি করছে, তার বাবার ফোন অবধি তোলে না সে। আর এটা শুনে রিয়া তখন বলে, তোমার বাবার আর কি, সে তো সারাদিনই বেকার কথাবার্তা বলতে থাকে, তাড়াতাড়ি করে ফোন তুলে ঝামেলাটাকে বিদায় করো, আমি আসছি। ইন্দ্র তখন বলে ঠিক আছে। তারপরে সে তার বাবার ফোনটা রিসিভ করে এবং বলে যে কি হয়েছে, আমাকে কেন বারবার ফোন করছো? তখন তার বাবা তাকে জানায় যে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শোনার পরে ইন্দ্র তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে, আর মাকে বলতে থাকে যে কি মা, তুমি একটু দেখে শুনে চলতে পারো না? তার মা বলে, আমি ঠিক বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, আমি তো শুধুমাত্র বরণ করতে গিয়েছিলাম। শরদিন্দু তখন ইন্দ্রকে বলে, চলো একটু বাইরে, তোমার সাথে কিছু কথা রয়েছে এবং ডাক্তারের সাথেও কিছু কথা বলার রয়েছে। এটা বলে সে তাকে নিয়ে বাইরে যেতে চাইছিল। তখন ইন্দ্র বলে যে ডাক্তার চ্যাটার্জির সাথে আমি কথা বলে নিয়েছি, তুমি এত চিন্তা করো না। তারপরে তার বাবা বলে, তোর মায়ের না হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, আর অপারেশনটাকে করতেই হবে। তখন ইন্দ্র বলতে থাকে, সেটা মাকে বলতে দাও। ইন্দ্র তখন বলতে থাকে, সেটা মাকে বলতে দাও, কষ্ট মায়ের হচ্ছে আর বলছো তুমি। আর এরপরে সে তার মাকে বলে যে দেখো
দেখো মা, ওষুধ দিয়েছে ডাক্তার, সেগুলোকে আগে খাও, তারপরে অপারেশনের কথা ভাবা যাবে। সে আসলে তার মায়ের পেছনে কোনো রকম টাকা খরচ করতে চাইছিল না, তাই জন্যই সে তার বাবার কথাগুলোকেও ইগনোর করছিল। তার বাবা তাকে আবারও বলে, একবার বাইরে আয় না, তোর সাথে আমার কিছু কথা রয়েছে। কিন্তু তার উত্তরে ইন্দ্র বলে যে আমি এখন বাইরে যেতে পারবো না, আমার বাড়িতে এখন গেস্ট রয়েছে, তাদেরকে আমাকে অ্যাটেন্ড করতে যেতে হবে, এখন কথা বলার সময় হবে না, আমি বরং পরে দেখে নেবো কি করা যায়। কিন্তু তার বাবা তাও বলে, আমি বাইরেই আছি, তুই আয় না, একবার কথা বলে নেবো। এরপরে শরদিন্দু বাইরে চলে যায়। তারপরে মালা তার ইন্দ্রকে ধরে বলে যে কেমন আছিস, আর তার ছেলে তার জবাবে এটাই বলে যে আমি তো খুব ভালো আছি। মালা তখন তার নাতির কথা জিজ্ঞাসা করে, বলে কি পাবলু কেমন আছে? তখন ইন্দ্রনীল এটা বলে, তখন তার ছেলে জবাবে বলে পাবলুও ভালো হবে। তখন তার ছেলে জবাবে বলে পাবলুও ভালো আছে, আর আমি এখন যাচ্ছি, পরে তোমার সাথে কথা হবে। ইন্দ্র এরকম কথা বলে তার অসুস্থ মাকে ফেলে হসপিটাল থেকে বার হয়ে যায়। আর বেরোনোর সময় তার বাবার সাথে তার দেখা হয়। সে দেখতে পায় তার বাবা চেম্বারের বাইরে তার জন্য অপেক্ষা করছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি বলো, তুমি কি বলতে চাইছিলে? তখন তার বাবা তাকে বলে, দেখ, তোর মায়ের অপারেশন নিয়ে কিছু ভাবছিলাম আমি। ইন্দু তখন বলে, ও বুঝতে পেরেছি, টাকার দরকার তাই না? অপারেশনের জন্য কত টাকা লাগবে? 4 লাখ টাকা, তাই তো? হয়ে যাবে তো, কোনো চাপ নেই, তোমার মেডিকেল ইন্স্যুরেন্সের থেকে টাকা চলে আসবে। তখন তার বাবা তাকে জানায়, এই বছর তো সেখান থেকে টাকা তুলতে পারবো না, তোর মায়ের আর একটা অপারেশনের কারণে সেখান থেকে টাকা তোলা হয়েছিল। তখন ইন্দ্র বলে যে সব টাকা তুমি অলরেডি খরচ করে দিয়েছো। ঠিক আছে, আপাতত আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে জানাচ্ছি। তারপরে ইন্দ্র বলে, ঠিক আছে, আমি আপাততর জন্য আসছি, আর আমাকে বারবার ফোন করে বিরক্ত করো না। তারপরে আমরা দেখতে পাই ইন্দ্রর কাছে একটা ফোন আসে এবং সে সেই ফোনটা ধরে হাসতে হাসতে কথা বলতে বলতে হসপিটাল থেকে বেরিয়ে যায়। তার মায়ের যে এখানে এত বাজেভাবে শরীর খারাপ রয়েছে তাতে কোনো চিন্তাই নেই। আজকে তার বাবা তার ছেলের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তার এই ছেলেকে সে যেন চিনতেই পারছে না। বর্তমানে শরদিন্দু ইন্দ্রাণীকে বলে, আমাদের ছেলে আমাদেরকে নেগলেক্ট করেছে, আর সেই কারণে আমি তার উপর মামলা করতে চাই। বয়স্ক মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভোলার জন্য তার উপর কেস করতে চাই, আর আমার ছেলেকে উচিত শিক্ষা দিতে চাই। ইন্দ্রাণী এই সব কথা শোনার পরে তাকে বলে যে দেখুন স্যার, আমি আপনার আবেগটা ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আইনের কাছে এই আবেগের কোনো দাম নেই। তখন শরদিন্দু বলে, আইনের কাছে তো বৃদ্ধ বাবা মা সবসময় বোঝাই রয়ে গিয়েছে, আর আমাদের কথা শোনার মতনও তো কেউ নেই, আমরা তাহলে কাকে গিয়ে বলবো? ইন্দ্রাণীর এই কথাটা শুনে খুবই খারাপ লাগে। ইন্দ্রাণী তখন বলে যে ঠিক আছে, আপনি আমাকে সবটা খুলে বলুন যে আপনার সাথে প্রথম থেকে ঠিক কি কি ঘটেছে। অন্যদিকে ইন্দ্রকে তার স্ত্রী রিয়া বলে যে কিভাবে তুমি তোমার বাবাকে কাটিয়ে চলে আসলে? ইন্দ্র তখন বলে, কিভাবে আবার? বলেছি যে আমি দেখছি, আর এইসব বলে আমি এরই ওখান থেকে বেরিয়ে এসেছি। তখন তার স্ত্রী রিয়া বলে, তুমি একেবারে মানা করে আসতে পারলে না? এখন দেখবে আবারও তোমাকে বারবার ফোন করে তোমার মাথাটা খারাপ করে দিচ্ছে। ইন্দু তখন বলতে থাকে, একবার দাঁড়াও, মেডিক্লেমের টাকাটা উঠে আসুক, তারপরে সবকিছু একেবারে বন্ধ করে দেবো। আসলে সে তার বাবার মেডিকেল ইন্স্যুরেন্সের পয়সার কথা বলছিল। তখন তার স্ত্রী বলে, তাদের কাছে তো শুধু একটাই জিনিস রয়েছে, শুধুমাত্র প্যানপ্যানানি কান্না আর ইমোশন, সেগুলো দিয়েই তোমাকে গলানোর চেষ্টা করে। তখন ইন্দ্র তাকে জবাবে বলে যে আমাকে এই সব কিছু দিয়ে একদমই গলানো যাবে না। রিয়া তখন বলতে থাকে, দেখো, তাদের জন্য যদি আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ইন্দ্র উত্তরে বলে, আরে হবে না, একদমই আমি হতে দেবো না। রিয়া তখন বলতে থাকে, আমি তো ট্রিপে যাব বলে 1 মাস ধরে শপিং করব ভাবছি, কালকেই তো আমি শপিং এ যাচ্ছি। ইন্দ্র তখন বলে, হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব। আর ঠিক তারপরে তারা 3 জন মিলে চলে যায় শপিং করতে, আর 3 জন মিলে সারা দিন ধরে শপিং করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মালাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। সেখানে ঈশান নামক একটি ছেলে তার মামাকে বলে যে আমি ইউএস যেতে চাই না, তুমি সেটা মাকে বোঝাও না প্লিজ। তখন শরদিন্দু বলে যে তুই কি পাগল হয়ে গিয়েছিস? ইউএস না যাবার বোকামিটা তুই একদম করিস না, আজকালকার দিনে একটা বড় ভালো চাকরির খুব প্রয়োজন পড়ে। তখন ঈশান বলে যে আমি তোমার মতনই সবসময় ভালো মানুষ হতে চেয়েছি, আর আজকের দিনে দাঁড়িয়ে তুমিও এই কথাই বলছো, আর আজকের দিনে দাঁড়িয়ে তুমিও সবার মতনই বলছো। তখন সে বলে, দেখ, আমি সামান্য একটা চাকরি করেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো নিয়ে কোনোদিনও ভাবিনি, কিন্তু এখন তো পরিস্থিতি অনেক বদলে গিয়েছে, আর এই সময়টা টাকার খুব প্রয়োজন হয়, তাই জন্য আমি বলবো তুই সেখানে যা, আর সেখানে গিয়ে ভালো করে মন দিয়ে কাজ কর। ঈশান তখন তার মামাকে বলে যে আমি সেখানে চলে গেলে তো আর সময় বার করতে পারবো না, হয়তোবা বাবা মার সাথেও ঠিকভাবে কথা বলতে পারবো না, হয়তোবা আমি বদলে যাব, আর সেই কারণেই আমি ভয়ে সেখানে যেতে চাইছি না। তখন শরদিন্দু তাকে ঘুরিয়ে উত্তর দেয় যে দেখ, তুই যেখানেই যাস না কেন, তুই কি হবি সেটা টোটালি তোর উপরে নির্ভর করছে,
আর আমি এটা খুব ভালো করে জানি তুই তোর বাবা মার জন্য ঠিক সময় বার করে নিতে পারবি। তারপরে সে তার মামাকে প্রণাম করে এবং প্রণাম করাতে শরবিন্দু বলে, আর পাই না, তুমি আমার বুকে আসো। আবারও সিনটা চলে আসে প্রেজেন্টে ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী তখন শরবিন্দুকে বলে, আপনি একটু চা খান, চা খেলে আপনার ভালো লাগবে। তখন শরবিন্দু বলে, হ্যাঁ, বাঙালিদের তো চাতেই মন ভালো হয়ে যায়। ইন্দ্রাণী তখন বলে, চা কফি তো হেল্পটা করে মুডটাকে একটু ঠিক করতে। তারপরে শরবিন্দু বলে যে কিছু মানুষ হয় যাদের কাছে থাকলে মনটা একদম ভালো হয়ে যায়, যেমন ঈশান। ছোটবেলায় আমার ছেলে ইন্দ্র ঠিক এমনটাই ছিল, কিন্তু যবে থেকে সে বড় হলো তারপর থেকে সব শেষ হয়ে গেল। আমার স্ত্রীর বিশ্বাস ছিল তাকে তার ছেলে অনেক বড় ডাক্তার দেখাবে, কিন্তু আমার এক ফোঁটা বিশ্বাস ছিল না এই কথাতে। আর সেই কারণে তারপর থেকে আমি টাকা জোগাড়ের চেষ্টা করা শুরু করে দিই। আর তারপরে আমরা দেখতে পাই শরদিন্দু লোনের জন্য অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে লোনও দেওয়া হয় না। তারপরে সে তার গয়নাগুলোকে বিক্রি করতে যায়, কিন্তু গয়না দোকানের লোক বলে আমরা হলমার্ক ছাড়া গয়না নিই না, আর সেই জন্য অনেক কম দাম দেয়। আর অন্যদিকে তার ছেলে ইন্দ্র আর তার ওয়াইফ রিয়া তারা একটা পার্টি অ্যারেঞ্জ করে। সেখানে রিয়ার বাবা মা সহ আরো অনেক গেস্ট ছিল। তারা সেখানে খুব আনন্দ করছিল, কিন্তু তারা সেখানে ইন্দ্রর বাবা মাকে ডাকেনি। আর এদিকে মালা পাবলুর জন্য পুজো দিতে আসে মন্দিরে, কারণ আজকে পাবলুর জন্মদিন ছিল। আর এদিকে লতা তখন মায়াকে বলতে থাকে, আর এদিকে লতা মালাকে বলতে থাকে যে তাড়াতাড়ি চলো, বাড়ি থেকে জানতে পারলে খুব বকা খাবে কিন্তু। আর এদিকে মালা লতাকে বলে যে রিয়াকে একটু ভিডিও কল কর না, পাবলুর মাথাতে ফুলটা ঠেকিয়ে দি। লতা তখন তাকে বোঝায় যে দেখো, কোনো লাভ হবে না, ওরা হয়তো ফোনটা তুলবেই না, তোমার বৌমা অনেক ব্যস্ত থাকে, সে তো ফোনটা তুলবে কিনা তাতেই আমার সন্দেহ রয়েছে। তখন মালা তাকে বলে, তুই এত বকিস না, চুপচাপ কল করতো। এই বলে লতাকে দিয়ে সে তার বৌমাকে ফোন করায়, আর তারপরে ফোনটা রিয়া রিসিভ করে এবং তারপর সে দূরে গিয়ে বলে, এখানে তো খুব আওয়াজ রয়েছে, তাই জন্য কোনো কথা শুনতে পাচ্ছি না, আমি বরং বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। মালা তখন বলে, খুব বেশি সময় লাগবে না, একটু সময় দাও, জাস্ট ফুলটা মাথায় ঠেকিয়েই রেখে দেবো। কিন্তু ইতিমধ্যেই রিয়া ফোনটা কেটে দেয়। সে আসলে ইচ্ছে করেই এই কাজটা করেছিল। রাত্রেবেলা খেতে বসে মালা শরদিন্দুকে বলে, পাবলু আগের থেকে আর একটু লম্বা হয়ে গেছে তাই না? 4 মাস ধরে বাড়ি আসে না, জানি না এখন কি মাছ খায়। আগে তো গলদা চিংড়ি ছাড়া কিচ্ছু খেতে চাইতো না, আর আমাকে বলতো দাদু মাথা মোটা ফিশ খাবো। এইসব বলে তাদের মধ্যে যখন তারা কথা বলছিল তখনই প্রতিবেশীর থেকে একটা আওয়াজ আসে। সেই আওয়াজ শুনেই শরদিন্দু সেখানে যেতে চায়। আসলে প্রতিবেশীতে ঝামেলা হচ্ছিল, আর সেটা দেখেই সে যখন যাবে বলে মালা তখন তাকে বারণ করে। সে বলে, তুমি কেন সেখানে যাবে? তাদের পারিবারিক ঝামেলার মধ্যে আমাদের ঢোকার কোনো মানেই হয় না। শরবিন্দু বলে যে যখন বাইরে জিনিসটা চলে আসছে সেটা আর পারিবারিক কি করে হয়। এরপরে শরদিন্দু সেখানে গিয়ে দেখতে পায় তার বন্ধু দেবাশিসের স্ত্রী সুজাতাকে তার ছেলে ধরে খুব মারধর করছে। এটা দেখে তো সে খুবই রেগে যায়। তখন সুজাতা বলে যে আপনার বন্ধুর অনুপস্থিতিতে আমার ছেলে আমাকে কোন পেপারে সাইন করতে বলছে, আমি করতে চাইছি না বলে সে রেগে রয়েছে। সেই সময় তার ছেলে পাপাই চলে আসে এবং বলে যে আপনি এখানে নাক গলাচ্ছেন কেন, এখানে আপনার কি? শরবিন্দু রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, এত সাহস তুমি কোথা থেকে পেয়েছো? এই কথাতে পাপাই তাকে বলে, এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এতে তোমার কি? শরবিন্দু তখন বলে যে ব্যক্তিগত ব্যাপার হলে কথাবার্তাগুলোকে ঘরের মধ্যেই রাখা উচিত, 4 দেওয়ালের বাইরে এলে সেটা আর ব্যক্তিগত থেকে যায় না। আর তোমার বাবা আমার বন্ধু, আর আমি তো এখানে কথা বলবোই। পাপাই তখন রেগে মেগে তাকে উল্টো পাল্টা বলে দেয়, বলে বুড়োর মতন থাকো, বেশি কথা বলতে এসো না। শরবিন্দু তখন খুবই রেগে যায়, আর রেগে গিয়ে তার হাতটা ধরে মুচকে দেয় আর বলতে থাকে, দেখতে চাও নাকি এই বুড়োর কতটা শক্তি রয়েছে? তখন সুজাতা বলতে থাকে, দাদা আপনি বরং ছেড়ে দিন, ও একটা অমানুষে পরিণত হয়ে গিয়েছে। তারপরে শরবিন্দু পাপাইকে বলে, চুপচাপ এখান থেকে চলে যাও, তোমার বাবা যবে ফিরে আসবে তবে তুমি এখানে চলে এসো, তোমার বাবা ফেরার আগে তোমাকে যেন এখানে না দেখি, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আর এই সব কিছু ইন্দ্রাণী শুনছিল। তার সঙ্গে সঙ্গে শরবিন্দু বলে, সেই দিন সুজাতার ঘটনা থেকে আমি রিয়েলাইজ করেছি আমাদের উপরে কতটা অত্যাচার করে আমাদের ছেলে মেয়েরা। আসলে এই সমস্যাটা শুধুমাত্র আমার একার নয়, এরকম সমস্যা অনেক ঘরে ঘরেই রয়েছে। তখন ইন্দ্রাণী তাকে ঘুরিয়ে প্রশ্ন করে, মা বাবার অন্ধ স্নেহ কি এই সব কিছুর জন্য দায়ী নয়? তখন শরবিন্দু বলে যে ভালোবাসাটা যে মেপে দিতে হয় সেটা তো বাবা মারা জানে না। এরপরে আবারও সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই ইন্দ্র তার বাবা মাকে ফোন করে জানায় কালকের সারাদিন পাবলু তাদের কাছেই থাকবে। মালা তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়,
এতদিন পরে পাবলু তাদের বাড়ি আসছে আর সারা দিন তাদের সঙ্গে থাকবে। আর তারা দুজন এই কথাতে বেশ খুশি হয়ে যায়। পরের দিন সকালে উঠেই বাজারে চলে আসে শরদিন্দু। তার নাতি আসবে বলে কথা, তাই জন্য সে বাজার করতে এসেছে। বাড়ি ফেরার পরেই পাবলুকে নিয়ে চলে আসে তার ছেলে এবং ছেলের বউ। মালা রিয়াকে দেখেই বলে ভেতরে এসো। তখন রিয়া বলে আমাদের একটু তাড়া রয়েছে, আমরা একটু আসছি। এই বলে তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায় পাবলুকে রেখে দিয়ে। আর পাবলুকে পেয়ে তো মালা এবং শরদিন্দু দুজনেই বেশ খুশি হয়ে যায়। পাবলুকে মালা তার পছন্দের গলদা চিংড়ি খেতে দেয়। সে এটা দেখে অনেক খুশি হয়ে যায়। পরে সে দেখতে পায় তার দাদু নিজে ডাল ভাত খাচ্ছে। তাই পাবলু জিজ্ঞাসা করে তোমার মাছ কোথায়? শরদিন্দু বলে এই তো আমার ফিশ, আমি তো খেয়ে নিলাম। মালা তখন পাবলুকে বলে তুমি এবারে খেয়ে নাও তো তাড়াতাড়ি করে। আর সে পাবলুকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছিল। আর এখানে ভালোভাবেই বুঝতে পারছি যে তাদের কাছে খুব একটা টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকা সত্ত্বেও নাতির প্রতি ভালোবাসার কারণে নিজেরা কম্প্রোমাইজ করেও আজ নাতিকে দুটো ভালো মন্দ খাওয়াবে তারা, কিন্তু তাকে বুঝতেও দেয় না যে তাদের অবস্থা এতটা খারাপ রয়েছে। তারপরে পাবলু কথায় কথায় তার দাদুকে জিজ্ঞাসা করে আচ্ছা দাদু, তোমার সাথে কি বাবা থাকতো? শরদিন্দু বলে যে হ্যাঁ, তোমার বাবা আমাদের সাথেই থাকতো। তখন মালা বলে বাচ্চারা তো বাবা মার সঙ্গে থাকে, তাহলে বাচ্চারা ভয় পাবে না? পাবলু এটা শুনে বলে তাহলে কি ভয় কেটে গেলে বাবা মার থেকে বাচ্চারা দূরে চলে যায়? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না শরদিন্দুর কাছে, তাই জন্য সে এই কথাটাকে পুরোপুরি ইগনোর করে দেয় আর বলতে থাকে তাড়াতাড়ি সব খেয়ে নাও, তারপরে আমরা ঘুরতে যাব। এরপরে তারা সবাই মিলে খুব মজা করে। তার নাতিদেরকে নিয়ে সে পার্কে যায়, ঘোরে, নাচ গান, খুব মজা করে সারাদিন। আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দুজন মিলে চা খাচ্ছিল আর পাবলুকে তারা বিস্কুট খেতে দেয়, কিন্তু পাবলু বারবার জেদ করছিল চা খাবে বলে। শরদিন্দু তাকে নিজের এঁঠো চা দিতে চাইছিল না, কিন্তু বারবার জোর করাতে আর টানা হেঁচড়ার সময় পাবলুর হাতের মধ্যে গরম চা পড়ে যায় আর তার সঙ্গে সঙ্গে তার দাদুর হাতেও চা পড়ে যায়। আর লতা তাড়াতাড়ি করে পেস্ট নিয়ে এসে পাবলুর হাতে লাগিয়ে দেয়। আর ঠিক তারই পরক্ষণে রিয়া এবং ইন্দ্রনীল চলে আসে। আর রিয়ার তো এসেই এই সব কিছু দেখে মাথা খারাপ হয়ে যায়। সে এমন একটা ভাব করে যেন এরা কেউ তার ছেলেকে ঠিক মতন দেখেই রাখতে পারে না। কিন্তু ইন্দ্র কোনোভাবে কোনো রাগই করে না, সে উল্টে ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় সামলে নেয়। তারপরে ইন্দ্র শরদিন্দুকে গিয়ে বলে বাবা, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, একটু ছাদে আসতে পারবে? এই বলে সে তার বাবাকে নিয়ে ছাদে চলে যায়। ছাদে আসার পরে শরদিন্দু তার ছেলেকে জিজ্ঞাসা করে তুই কি তোর মায়ের হাঁটুর অপারেশন নিয়ে একবারও ভাবলি? আর তখন তার ছেলে বলে হ্যাঁ আমি ভাবছি, তবে এখন তোমার সাথে আমার একটা জরুরি কথা রয়েছে। শরদিন্দু তখন জিজ্ঞাসা করে কি হয়েছে বল। তখন তার ছেলে তাকে বলে আমি যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানির একটা কনস্ট্রাকশনের কাজ আটকে রয়েছে। তোমার বন্ধু আছে না, তারই এরিয়ার মধ্যে সেটা পড়ে। তুমি যদি একবার বলে দিতে তাহলে আমার কাজটা আর কি শুরু হয়ে যেত। আর এখানে রিয়ার বাবাও কিছু করতে পারছে না, তুমি বললে ভালো হতো। দেখো বাবা, তুমি যদি এটা করে দাও তাহলে আমার প্রমোশনটা হয়ে যাবে। এই কাজের জন্য আমার প্রমোশনটা আটকে রয়েছে। তখন শরদিন্দু তাকে জিজ্ঞাসা করে কেন, শুধু কাজ করে প্রমোশন হচ্ছে না? তখন ইন্দ্র বলে দেখো বাবা, আজকালকার দিনে শুধু কাজ বাজ করে প্রমোশন হয় না, সাইডেও কিছু করতে হয়, বুঝছো? শরদিন্দু তখন বলতে থাকে আজকালকার দুনিয়া অনেক। তখন ইন্দ্র তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য সামান্য এইটুকু হেল্প করতে পারবে না? সারাক্ষণ তো পাবলু পাবলু করতে থাকো, তার জন্য তুমি কি বা করলে? আর এদিকে তুমি পাবলুর হাতটাই পুড়িয়ে দিলে, তুমি আমার কোনো কাজেই লাগো না। এইসব কথা বলে তার বাবাকে অনেক কষ্ট দিয়ে সে পাবলুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে সে তার বাবা মাকে স্বার্থপর বলে চলে যায়। অথচ সে যে আজকে স্বার্থপরের মতন এখানে এসেছিল সেটা সে আর ভাবলো না। এই সব কিছু কথা শোনার পরে ইন্দ্রাণী তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই কেসটা নিয়ে আমি একদম শিওর নই, এই কেসের একটা শক্ত মোটিভ দেখতে পাচ্ছি না। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি ছেলেটা জানোয়ার, কিন্তু জাজকে কি বলবো? তখন জাজ বলবে বাবাকে বলো ছেলের গালে দুটো থাপ্পড় দিয়ে তাকে শাসন করতে, এটা আইনের কাজ নয়। আর শরদিন্দু এই কথাগুলো বাইরে থেকে শুনে নিয়েছিল, যার কারণে সে এসে আবার উত্তর দেয় যে তখন জাজকে বলতে হবে মেরে ধরে শাসন করা যায় কিন্তু শিক্ষা দেওয়া যায় না। আবারও আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অমিতাভ সকাল সকাল ঘরে এসে নক করে। তখন শরদিন্দু জিজ্ঞাসা করে কি ব্যাপার সকাল সকাল এখানে? আর তখন সে উত্তরে বলে তোমাকে নিয়ে কোনো কাজ নেই, আমি আজকে বৌদির সাথে কথা বলবো। অমিতাভ তখন মালাকে গিয়ে বলে বৌদি, আমাদের স্কুলের রিইউনিয়ন নিয়ে পরিকল্পনা 12 বছর ধরে চলছিল, আজ গিয়ে সেটা ফাইনাল হয়েছে। আর এদিকে তোমার স্বামী বলছে সে নাকি যাবে না। মালা তখন জিজ্ঞাসা করে কিন্তু কেন তুমি যাবে না? তখন এদিকে অমিতাভ বলে তোমার হাঁটুর ব্যথার কারণে সে তোমাকে ছেড়ে যেতে চাইছে না। মালা তখন বলতে থাকে না না, আমি তো একদম ঠিক আছি। কিন্তু শরদিন্দু বলে দেখো তোমার হাঁটুর ব্যথা বেশি বাড়লে তুমি কিচ্ছু করতে পারো না, আমি তোমাকে এভাবে ফেলে যেতে পারবো না। মালা তখন বলে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করবে, মজা করবে, আর এতেই আমি অনেক খুশি হব। আমিও চাই তুমি একটু হাসি আনন্দ
আনন্দের মধ্যে দিয়ে একটা দিন ভালোভাবে কাটাও। এইবারে শরবিন্দু খুব আনন্দের সাথে তৈরি হচ্ছিল। মালাও তাকে রেডি হতে বেশ সাহায্য করছিল। এত খুশি নিয়ে রেডি হয়ে বেরোনোর সময় দেখতে পায় তার ছেলে চলে এসেছে। ইন্দ্র তখন এসে বলে যে বাবা, রিয়া বাইরে গেছে, সে ফ্ল্যাটে চাবি রেখে গিয়েছে, সে আসা পর্যন্ত তুমি একটু ওখানেই থেকো, কারণ কাজের লোকগুলো ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছে, বুঝলে। মালা তখন তাকে বলে আসলে তোর বাবা তো স্কুলের রিউনিয়নে যাচ্ছে, অনেক বছর পরে এই প্ল্যানটা হয়েছে, আমি না হয় তোর বাবার জায়গায় চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি অপেক্ষা করছি। ইন্দ্র বলে তো তুমি তো তোমার পা নিয়ে হাঁটতেই পারো না, যাবে কেমন করে? আর বাবা একটা দিন আড্ডা না দিয়ে একটু গেলে কিচ্ছু হবে না। তারপরে শরবিন্দু বলে আসলে 12 বছর ধরে চেষ্টা করার পরে এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, আজকে না গেলে হয়তো কবে দেখা হবে তার নেই কোনো ঠিক। ইন্দ্র এটা শোনার পরে বলে এইসব কি, এখন এই বয়সে এসব আড্ডা মেরে লাভ নেই, তার থেকে বরং তুমি ওখানে চলে যাও। আর সব শেষে তার বাবাকে তার কথা মানতেই হয়। নিজের খুশি ত্যাগ করে ছেলের কথা শুনে ছেলের বাড়ি চলে যায় তার বাবা। তারপরে সে ইন্দ্রর বাড়ি পাহারা দিতে চলে যায়। আর সেখানে কিছুক্ষণ পরে একজন পর্দা নিয়ে আসে, আর সেখানে টাকা পে করতে হতো। আর তখন শরদিন্দু ইন্দ্রকে ফোন করে জানায় যে এখানে 500 টাকার মতন বিল হয়েছে, আর সে টাকা চাইছে। তখন তার ছেলে বলে তোমার কাছে তো টাকা আছে, তুমি দিয়ে দাও, আর তারপর পর্দাগুলোকে জানালাতে লাগিয়েও দিও। এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। শরদিন্দু তখন তার নিজের খালি পকেটকে আরো বেশি খালি করে সেই পর্দাগুলোকে নিয়ে নেয়। এরপরে পর্দাগুলো লাগানোর জন্য চেয়ারে উঠেছে, তখনই সেখানে তার ফোনে ফোন আসে। শরদিন্দু তখন কলটা রিসিভ করে দেখে তার বন্ধুরা সবাই তাকে ভিডিও কল করেছে আর বলছে কি রে, তুই কি আমাদেরকে ভুলে গিয়েছিস নাকি? তোকে ছাড়া কি রিউনিয়নটা জমে বল? তোর কি স্কুলের বন্ধুদের কথা একদমই মনে পড়ে না? তখন শরদিন্দু বলে যে না রে, তেমন কোনো ব্যাপার নেই, আসলে খুব কাজ হয়ে গিয়েছিল, সেই জন্য আজ আমি আর যেতে পারলাম না, আমি এখনো অবধি তোদেরকে ঠিক তেমনটাই মিস করি। এইভাবে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয় শরবিন্দু। তার কিছুক্ষণের মধ্যেই রিয়া বাড়িতে চলে আসে। এসে দেখতে পায় পর্দাগুলো লাগানো নেই। তখন রিয়া বলে যে কি ব্যাপার, আপনার ছেলে তো আপনাকে বলে দিয়েছিল নিশ্চয়ই যে পর্দাগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তখন শরবিন্দু বলে না, আমি লাগাতে গিয়েছিলাম, আসলে আমার একটা ফোন এসেছিল বলে আমি আর পর্দাগুলো লাগিয়ে উঠতে পারিনি, আর ঠিক ততক্ষণে তুমিও চলে এলে। তখন রিয়া বলে আর কিন্তু বলতে হবে না, আপনি বরং বাড়ি যান, আমি আমার কাজগুলো নিজেই করে নেব। শরবিন্দু বাজেভাবে অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে বর্তমানে শরবিন্দু ইন্দ্রাণীকে বলে আমি ভেবেছিলাম সেই দিনের পর আর কোনোদিনও আমি তাদের বাড়ি যাব না, আর আমার ছেলের মুখও কোনো দিনও দেখব না, কিন্তু সময়ের মারে তো সবাইকে পড়তে হয়, যার কারণে ইগোগুলো ভেঙে যায়। আর সেই দিন রাতেই মালার হাঁটুর ব্যথাটা আবারও বেড়ে যায়, যেখানে আমরা দেখতে পাই মালা হাঁটুর ব্যথায় রীতিমতো দাঁড়াতে অবধি পারছিল না। তখন ডাক্তার এসে তাকে জানায় তার হাঁটা চলা এখন বন্ধ করাতে হবে, কারণ তার পায়ের অবস্থা খুবই খারাপ রয়েছে, একটা হুইল চেয়ারেরও ব্যবস্থা করতে হবে। আর অপারেশনটা আপনারা কবে করতে পারবেন? শরবিন্দু তখন বলে যে আমরা ভাবনা চিন্তা করছি। তখন ডাক্তার তাদেরকে জানিয়ে দেয় ভাবনা চিন্তা করার মতন সময় কিন্তু আপনাদের কাছে আর নেই, শুধুমাত্র আপনাদের গাফিলতির জন্য একজন মানুষ তো আর সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে না, তাই যা করবেন তাড়াতাড়ি করুন। ইন্দ্রাণী সবকিছু শুনে খুবই রেগে যায়, আর তারপর বলে যে আপনি আপনার ছেলেকে বলেননি যে তার মায়ের এত খারাপ অবস্থা রয়েছে? শরবিন্দু তখন জানায় যে হ্যাঁ বলেছিলাম তো, বলার জন্যই গিয়েছিলাম। তখনই আমরা ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই। শরদিন্দু ইন্দ্রর অফিসে আসে এবং তাকে বলে যে তার মায়ের পায়ের অবস্থা অতিরিক্ত খারাপ রয়েছে, অপারেশন না করলে কিচ্ছু করা যাবে না। ইন্দ্র তখন বলে যে যাক ভালোই হয়েছে, হুইল চেয়ার দিয়ে দিয়েছে। আর তারপর সে তার বাবাকে বলে তুমি এরকম জামা কাপড় পরে আমার অফিস অব্দি চলে এসেছো। শরবিন্দু তখন বলে যে তুই আমাকে 3 লাখ টাকা ধার দিবি, আমি তোকে শোধ করে দেবো। তখন ইন্দ্র বলতে থাকে তুমি কি করবে, টাকাগুলো নিয়ে মায়ের চিকিৎসা করবে? কিন্তু আমাকে তুমি কেন বলছো, আমাকে ছেড়ে দাও, আমার অনেক খরচ থাকে, বিশ্বাস করো। তোমার কোনো আইডিয়া আছে বাড়ি গাড়ি এই সব কিছুর জন্য কত টাকা খরচা করতে হয়? আমার ছেলে স্কুলের ফিস কত, বাড়ির খরচা কত? এই সবকিছু শুনে তার বাবা বলে যে সত্যিই টাকাটা দরকার, তোর মায়ের অপারেশন না করলে হিতে বিপরীত হতে পারে। কিন্তু তারপরেও এই শয়তান ছেলে বলে যে যাও এখান থেকে, আর আমাকে বিরক্ত করো না, দ্বিতীয়বার আমার অফিসে এরকম জামা কাপড় পরে আসবে না, আর একটা পেন কিলার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, তাহলেই ব্যথা কমে যাবে, ওইসব হাঁটুর ব্যথা কিচ্ছু না। শরদিন্দু তাও বারবার বলতে থাকে এটা একটা ভীষণ ইমার্জেন্সির ব্যাপার, তুই বুঝতে পারছিস না,
আচ্ছা আমি তোকে টাকাগুলো দিয়ে দেবো। কিন্তু তার ছেলে তো কোনো কথা শোনার পাত্রই ছিল না। তার বাবাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে তার অফিস থেকে বার করে দেয়। তাদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে শরবিন্দু খুব রেগে যায়, যার কারণে তার সামনে থাকা গ্লাসটাকে সে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় এবং তার হাত থেকে অনবরত রক্ত বেরোচ্ছিল। কিন্তু তার ছেলে বলে, গ্লাসটাকে ভেঙে তুমি টেবিলটাকে নোংরা করে দিলে, আর রক্তের ছিটায় দেখো টেবিলটা পুরো নোংরা হয়ে গেছে। এরপরে শরবিন্দু ওখান থেকে মাথা নিচু করে হাতের থেকে রক্তর ফোঁটা ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পরে সে তার হাত ধুয়ে নেয় আর তারপরে সে মালার কাছে আসে। তখন মালা তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তখন মালা বলে, বাবু কি তোমাকে একেবারে খাবার দাবার খাইয়েই পাঠানো নাকি যে এত রাত হলো? তখন শরবিন্দু নিজেকে আর আটকে রাখতে পারে না, আর শরবিন্দু বলে যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। মালা বলে, তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন, আমাকে বলো তোমার কি হয়েছে। তখন শরবিন্দু বলতে থাকে, তুমি দেখো আমি তোমার অপারেশনের টাকা ঠিক জোগাড় করে আনবো। মালা তখন বলে, আমি জানি তুমি ঠিক পারবে, তুমি কান্না করো না। পরের দিনই ব্যাংকে শরবিন্দু চলে যায় তার বাড়িটাকে বন্ধক দেওয়ার জন্য, আর সেই লোন তুলে নিয়ে আসে অপারেশন করার জন্য। অন্যদিকে ইন্দ্র, রিয়া আর পাবলু তারা তিনজন মিলে ভ্যাকেশনে গিয়েছিল। তারা ব্যাংকক ঘুরছিল এদিকে, আর এদিকে মালার অপারেশন হচ্ছিল। তখন শরবিন্দুর বন্ধু তাকে বলে, তুমি তোমার ছেলেকে ফোন করে জানাবে না? তখন শরবিন্দু বলে, আমি আমার ছেলেকে কল করেছিলাম। তখন তার বন্ধুটা বলে যে মেসেজ করে রাখো, হয়তো সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত রয়েছে। শরবিন্দু তখন মেসেজ করতে যায়, আর তখনই সে ফ্যামিলি গ্রুপের মধ্যে সেই ফটোগুলো দেখতে পায় যে তার ছেলে, বউ এবং তাদের বাচ্চা সমেত তারা ভ্যাকেশনে গিয়েছে। এই সব দেখে অমিতাভ বলে, শরবিন্দু, ইন্দ্র তোমার সব রকম শিক্ষা ভুলে গিয়েছে। তখন শরবিন্দু বলে, ইন্দ্র যা যা ভুলে গিয়েছে সেগুলো যতদিন না আমি তাকে মনে করাবো ততদিন অব্দি আমি থামবো না। শরবিন্দু আবারও আসে ইন্দ্রর কাছে আর তাকে বলে যে তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই আমাকে কেন দিলি না মায়ের অপারেশনের জন্য, আর তোর কাছে হলিডে বেশি ইম্পর্টেন্ট ছিল মায়ের অপারেশনের থেকে। ইন্দ্র তখন বলে যে হ্যাঁ, মায়ের অপারেশন করে কি বা হতো, সে কি কোনো খেলোয়াড় নাকি যে তাকে সবসময় চলাফেরা করতে হবে? আর হুইল চেয়ার তো দিয়েছে ডাক্তার, বসুক না ওখানে। আর এটা আমার জীবন, আমার টাকা, আমি কোথায় স্পেন্ড করব সেটা তুমি আমাকে বলে দেবে না। আর এরকম ভাবে আজে বাজে ভাবে তার বাবাকে সে অপমান করতে থাকে, আর তার বাবাকে সে সেখান থেকে ভাগিয়ে দেয়। সিনটা আবারও প্রেজেন্টে চলে আসে। তখন ইন্দ্রাণী শরবিন্দুকে জিজ্ঞাসা করে, এই কেসটা কি আপনি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? তখন শরবিন্দু বলে, আমি জানি আমার স্ত্রী আমাকে কোনোদিনই ক্ষমা করবে না, কারণ আমি তাকে এই ব্যাপারে কিচ্ছু জানাইনি। ইন্দ্রাণী তখন বলে যে খুব একা হয়ে যাবেন কিন্তু। ইন্দ্রাণী তখন বলে আপনি কিন্তু খুব একা হয়ে যাবেন। ইন্দ্রাণী তখন বলে যে আপনি খুব একা হয়ে যাবেন, আর একবার ভেবে নিন। তখন শরবিন্দু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি ঠিক কাজ করছি তো? তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ, 100% ঠিক কাজ করছেন। তখন শরবিন্দু বলে যে তাহলে আমি একা হতে প্রস্তুত রয়েছি। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দ্রনাথকে প্রমোশন হয়েছে। সবাই যখন তার কাছে পার্টি চাই বলছিল, তখনই তার হাতে আসে হাইকোর্টের নোটিশ। এটা দেখে তার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়, আর সে এই নোটিশ নিয়ে গিয়ে শরদিন্দুকে অপমান করে এবং বলে, তুমি পাগল নাকি, এগুলো কি করছো তুমি? তখন শরদিন্দু বলে, এটা তোমার বাড়ির ড্রয়িং রুম না যে তুমি আমাকে অপমান করবে। ইন্দ্র তখন বলে, খেতে পাচ্ছ না নাকি, আমাকে এইসব টেনশন দেওয়ার জন্য করছো, ফালতু লোক একটা। তখন শরবিন্দু বলে, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস, বেশি গলা জড়িয়ে কথা বলবি না, নাহলে থাপ্পড় দিয়ে নাম ভুলিয়ে দেবো। ইন্দ্র তখন বলে, তোমার খুব শখ না মামলা করার, এবার দেখবে তাহলে আমি তোমাকে কিভাবে একা করে দিই, আর আমার বাবা হওয়ার যে অধিকারটা তুমি চাইছো না সেই জায়গাও আমি রাখবো না। এই সবকিছু শুনে লতা এসে তাড়াতাড়ি করে মালাকে এসে সবকিছু বলে দেয় যে শরবিন্দু ইন্দ্রর ব্যাপারে কেস করেছে। মালা তখন শরবিন্দু আসার পরেই বলতে থাকে, আমার ছেলের বিরুদ্ধে কেস করার সাহস তোমাকে কে দিয়েছে, তুমি কোন অধিকারে আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছো? শরবিন্দু তখন বলে, বাবার অধিকারে মামলা করেছি। মালা তখন বলে, সে কি তোমাকে নেগলেক্ট করেছে, তুমি কেন মামলা করেছো? সে তো আমাদেরকে মাসে মাসে টাকা দেয়, তাহলে আর কত টাকা চাই? আমি টাকার জন্য করছি না, সে মাসে 15,000 টাকা দেয় ঠিকই, কিন্তু সে কি জানে আমাদের ওষুধ বিল, বাড়ির বিল কিভাবে চালাতে হয়? যাক, নয় আমি এইসব বাদই দিলাম, আমি সেই ছেলের বিরুদ্ধে কেস করেছি যে তার বাবা মার জন্য 5টা মিনিট সময় অবধি বার করতে পারে না। মায়ের অপারেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট তার কাছে বউকে নিয়ে ভ্যাকেশনে যাওয়া। যে তার বাবাকে মদ খেয়ে ধাক্কা দেয়, গায়ে হাত তুলে গালিগালাজ করে। তাই এই সব কিছুর কারণে আমি কেসটা করেছি। অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দ্র স্ত্রী বলে, তোমার বাবা এগুলো কেন করছে বলো তো, টাকার জন্য? ইন্দ্র তখন বলে যে হ্যাঁ, টাকার জন্যই এসব করছে হয়তো। তখন তার বউ বলে, আমাদের লয়ার বেস্ট,
আমাদের লয়ার হারবে না কেসটা, তুমি চিন্তা করো না। তারপরের দিন কোর্টে জাজমেন্টের ডে হয়। তখন ইন্দ্রাণী বলে, একটা মধ্যবিত্ত পরিবারের বাবা মা তার সন্তানকে সর্বস্ব দিয়ে পড়ালেখা করিয়ে বড় করে তোলে। তারপর সেই ছেলে বড় হয়ে মা বাবাকে একটা বদ্ধ ঘরে একা রেখে চলে গেল, বাবা মাকে তার উপরে ডিপেন্ডেন্ট করিয়ে। আমাদের দেশে 15 কোটিরও বেশি মানুষ 60 বছরের বেশি বয়সী, আর বেশিরভাগ প্যারেন্টসদেরকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছে। মাসে 15,000 টাকা দিয়েই গা ঝেড়ে নেয়, কিন্তু এটা তো আইন মেনে নেবে না। এই ক্ষেত্রেও কিন্তু আইন রয়েছে, সেটা হয়তো সন্তানেরা জানে না। আপনি যেমন ইনকাম করবেন সেই মতন বাবা মাকেও দেখতে হবে। আর এখানে ইন্দ্রাণী বুঝিয়ে সুঝিয়ে খুব সুন্দরভাবে তার বক্তব্যটা পেশ করে। আর ইন্দ্রর উকিলও এখানে বেশ ভালোই লড়াই করছিল, মানে খুব ভালোই কথা বলছিল। তিনি এটাই বলে তার বাবা মা হিসাবে তারা কি চাইছে, ইন্দ্র তার জব ক্যারিয়ার ছেড়ে সবসময় তাদেরকে সময় দিক। তারপরে ইন্দ্রাণী কান গড়াতে ডাকে শরবিন্দুকে, আর তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি ভিআরএস কেন নিয়েছিলেন? এরপরে দৃশ্যটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই শরবিন্দু তার স্বার্থপর ছেলের জন্য 7 লাখ টাকা জোগাড় করেছিল আর তাকে সারপ্রাইজ দেয়। সে তো উল্টে আরো বেশি খুশি হওয়ার কথা, কিন্তু সে তো একদমই খুশি হয়নি। 7 লাখে তো দেশে এমবিএ হবে, বাইরের দেশে হবে না। কিন্তু আমি তো যেতে চাই সিঙ্গাপুরে, আমি সেখানে গিয়ে এমবিএ করব, কিন্তু তার জন্য তো 30 লাখ টাকা লাগবে। আর এই টাকার জন্য তখনই শরবিন্দু নিজের চাকরি ছেড়ে নিয়ে নেয় ভিআরএস, কারণ এইটার মাধ্যমে সে একসাথে অনেকগুলো টাকা পায়, যার কারণে ইন্দ্র তার পড়াশোনাটা শেষ করতে পারে। কিন্তু ইন্দ্রর উকিল এখানে মিথ্যে কথা বলে। সে বলে সে নাকি 25 লাখ টাকা লোন নিয়ে পড়াশোনা করেছে। আর এদিকে ইন্দ্র বলে তার বাবা কোনোদিনও চাকরি করেনি, কারণ তার কাছে সব কাজ ছোট মনে হতো। কিন্তু আসলে তো শরবিন্দু ছোটখাটো একটা জব করতো আর বাসে করে আসা যাওয়া করতো। এমনই একদিন তার বাসের মধ্যে শরীর অতিরিক্ত খারাপ হয়ে যায়, আর ডাক্তার তাকে বলে দেয় আর তার চাকরি করা চলবে না। আর সেই কারণে শরবিন্দু আর চাকরিটা কন্টিনিউ করতে পারেনি। আর এদিকে রিয়াকে তার বান্ধবী একটা বুদ্ধি দেয়। সে বলে সোশ্যাল মিডিয়ায় এসে ইমোশনাল কথাবার্তা বলে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়। তাই জন্য রিয়া সেখানে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মিথ্যে কথা বলে। শরদিন্দু নাকি লোভী, সে নাকি টাকার কথা বারবার তাদেরকে বলতো, তারা নাকি তাকে মাসে মাসে টাকা দিয়েও শেষ করতে পারতো না। এইসব চারিদিকের মানুষ দেখে এবং দেখে এক একজন এক এক রকম মন্তব্য করতে শুরু করে দেয়। লতা তখন শরদিন্দুকে বলে, একবার দেখো তো কি বলছে তারা খুব আজে বাজে মিথ্যে কথা বলছে, আমার দেখে খুব খারাপ লেগেছে দাদা। শরদিন্দু তখন বলতে থাকে, এদেশের সব মানুষের তাদের নিজেদের ওপিনিয়ন রয়েছে, তাই কারুর কথায় কখনো কারুর কষ্ট পেলে হবে না। মালা তখন এসে বলে, আমি তোমার সাথে থাকবো না এভাবে, আমি তোমার জন্য আত্মীয়দেরকে মুখ দেখাতে পর্যন্ত পারছি না। আর এভাবে হয় নাকি নিজের ছেলের উপরেই বাবা কেস করবে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দ্রকে তার উকিল বলে যে তোমার মা তোমার প্রতি ইমোশন রয়েছে, তাই জন্য তুমি তোমার মায়ের ইমোশনটাকে কাজে লাগাও। ঠিক তেমনটাই হয়। মালা তার সন্তান প্রেমের চক্করে পরের দিন কোর্টে চলে আসে। কোর্টের আর মালার হাঁটুর অপারেশনের ব্যাপারে কথা ওঠে। এখানে কথা হয় যে ইন্দ্র বলেছিল মায়ের হাঁটুর অপারেশন করানোর জন্য, কিন্তু তার বাবা নাকি লোভে পড়ে বলে আরো বেশি টাকা লাগবে, যেটা আমাদের আওতার বাইরে ছিল। আর এখানে জঘন্য জঘন্য মিথ্যে কথা বলছিল রিয়া। তখন মালা অবাক হয়ে তার ছেলের দিকে তাকালে তখন ইন্দ্র বলে, মা মাঝে মাঝে এরকম মিথ্যে কথা বলতে হয়। তারপরে ইন্দ্রর উকিল বলে, এখানে তো বলা হয়েছে যে শরদিন্দুকে নাকি নেগলেক্ট করা হয়েছে, তাহলে এখানে ইন্দ্রর পাশে মালা দেবী কেন বসে রয়েছেন? তখন ইন্দ্রাণী বলেন যে আপনি যেখানে বলছেন যে পাশে বসা মানে নেগলেক্ট করা নয়, তাহলে নিশ্চয়ই ছেলে বাবার পাশে বসেনি, আর তার মানে ছেলে বাবাকে নেগলেক্ট করেছে। যাক, আপনাকে ধন্যবাদ আমার পয়েন্টটাকে প্রকাশ করার জন্য। আর আদালতে আজকের মতো এখানেই কাজটা শেষ হয়ে যায়। তবে আবারও আজকে আরেকটা ডেট দেওয়া হয়। এরপরে দেখা যায় মালাকে গাড়িতে নিয়ে উঠে পড়ে ইন্দ্র, আর এক মহিলা তখন শরবিন্দুর মুখে কালি দিয়ে বলে, মিথ্যেবাদী একটা, তুই একটা বাবা হওয়ার যোগ্য? ছেলের নামে কেউ মিথ্যে মামলা করে টাকার জন্য? এই সবকিছু দূর থেকে দেখতে পায় মালা তখন ইন্দ্রকে বলে, জানা বাবাকে নিয়ে আয় না। ইন্দ্র তখন বলে, বাবা যা করেছে তার জন্য এইসব তো হবেই, বাদ দাও তো। এইবার তো রাত্রেবেলা মালা কল করে শরদিন্দুকে। শরদিন্দু এখনো অব্দি বাড়ি আসেনি, আর এদিকে মালা তাকে বোঝাচ্ছিল যে শরদিন্দু চলে আসবে, তুমি চিন্তা করো না। কিন্তু মালা বলে, আমি দেখেছি তার সাথে কোর্টে কি হয়েছে, তারপরে চিন্তা কেমন করে করবো না বলতো। আর এদিকে যখন মালা টিভি চালায় তখন সে দেখতে পায় টিভির নিউজে তার ছেলে বলছে যখন তার বিয়ের রিসেপশন করেছে সে, তাও নাকি আবার নিজের পয়সা খরচ করে করেছে সে। কিন্তু আসল সত্যি তো এটা ছিল না। মালাকে তার নিজের গয়নাগুলো সব বিক্রি করিয়ে তার ছেলের রিসেপশন করাতে হয়েছিল, কারণ তার ছেলের বায়না ছিল সে 3 স্টার হোটেলে রিসেপশন করবে না, সে
5 স্টার হোটেলে করবে। কিন্তু সেদিন শরদিন্দু বুঝেছিল যে এইভাবে যদি তার অন্যায় আবদার বারবার আমরা রেখে যাই তাহলে একদিন গিয়ে আমাদেরকে ফল ভোগ করতে হবে। আর বর্তমানে ইন্দ্র টিভিতে বলছিল আমার বাবা একজন অলস মানুষ, বাড়িতে বসে থাকে, কাজকর্ম কিচ্ছু করে না, আর আমাকে মোটা মোটা অঙ্কের টাকার জন্য অনেক প্রেসার দিতে থাকে। লতা এইসব শুনে মালাকে বলে এটা কার ছেলে, এটা কি সত্যি তোমার ছেলে দিদি? আর মালা তো এখানে সতে সতেই টিভি অফ করে দেয়। মালা তখন বলে গাড়িটা ডাক, কারণ সে এখন তার ছেলের আসল রূপ দেখে নিয়েছে। এদিকে রাস্তায় পাপাই আর তার গুন্ডা ছেলেগুলো ঘিরে ধরে শরদিন্দুকে আর তাকে আজে বাজে কথা বলে অপমান করতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই অমিতাভও চলে আসে আর তারপরে তারা দুজন মিলে তাদেরকে ভাগিয়ে দেয়। আর এদিকে শরদিন্দু পথে বসে এবার কান্না করতে শুরু করে দেয়। সেটি কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর অন্যদিকে তার ছেলের বাড়িতে হচ্ছিল এখন বিশাল বড় পার্টি। সে তার বউ, ফ্রেন্ড এরা সবাই মিলে পুরোপুরি খিল্লি করছিল ব্যাপারগুলো নিয়ে। আর শরদিন্দু বলে যে আমাকে তো বুদ্ধি দিল লয়ার, যে মায়ের ইমোশনটাকে নিয়ে খেলতে, আর সেইটাই কাজে লেগে গেছে। এর মাঝখানে রিয়া বলে এক কাজ করলে কেমন হয়, মা কি কদিন আমাদের কাছে এনে রেখে ভালোভাবে যত্ন করলেই তো আরো ভালোভাবে কেসটা স্ট্রং হয়ে যাবে, তাই না? ইন্দ্র বলে প্ল্যানটা কিন্তু বেশ ভালো। এইসব কথার মধ্যে যখন তারা পেছন ঘুরে দেখতে পায় তার মা সেখানেই দাঁড়িয়ে রয়েছে, কারণ মালা ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। ইন্দ্র তখন বলতে থাকে মা তুমি এখানে? তখন তার মা বলে যে হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম আমার ছেলেকে। নিজের পেটের ছেলে যে এতটা নিচে নামতে পারে সেটা তো কোনোদিনও ভাবতেও পারিনি। দেখা হয়ে গেছে, তাই এখন আমি বাড়ি চলে যাচ্ছি। ওদিকে শরদিন্দু ততক্ষণে বাড়িতে পৌঁছে গিয়েছিল। এরপরেই মালা বাড়িতে ফিরে আসে আর শরদিন্দুর কাছে এসে খুব কান্না করতে থাকে। শরদিন্দু তখন বলে আমাকে সবাই ছেড়ে চলে যাক, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। পরের দিন সকালে শরদিন্দু ডিসাইড করে এবার এসে কেস তুলে নেবে, কারণ তার স্ত্রীর কষ্ট সে নিজের চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু তখনই সেখানে মালা চলে আসে এবং বলে যে আমাদের কেসটা চলবে। এবার কেসটা চালু হয়, যেখানে ইন্দ্রাণী মালাকে প্রশ্ন করে আপনার ছেলে কেন আলাদা হয়ে গিয়েছিল। তখন মালা বলে আমি ঠিক বুঝতেই পারিনি কেন ঠিক এমনটা হয়েছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাতে ইন্দ্র আসে, তখন রিয়া ইন্দ্রকে বলে সে এই বাড়িতে থাকতে পারবে না, তার নাকি এখানে স্পেস লাগে না। সেদিন মালা খুব চেষ্টা করেছিল, কিন্তু ইন্দ্র আর রিয়া কোনোভাবে তাদের কথাই মানেনি। তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারা আসলে নিজেদের মতন করে থাকতে চেয়েছিল। ইন্দ্রাণী এসব শোনার পরে বলে তারা যাওয়ার পরে ঠিক কদিন পর পর তোমাদের সাথে দেখা করতে আসতো, 4 মাস পর বা আরো বেশি। আপনার হাঁটুর অপারেশনের জন্য উনি নিশ্চয়ই টাকা দিতে চেয়েছিলেন আপনাকে। মালা তখন বলে যে না। মালা তখন বলে সে বলেছিল তার নাকি খুব টানাটানি চলছিল সেই সময়। তখন ইন্দ্রাণী বলে ইন্দ্রনীল তার মায়ের অপারেশনকে ইগনোর করে তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল ভ্যাকেশনে। তারপরে শরদিন্দু বাবু তাদের বাড়ি বন্ধক রেখে তার স্ত্রীর অপারেশনটি করায়, এটাই হচ্ছে সেটার প্রমাণ। তারপরে ইন্দ্রনীল বলেছিল সে নাকি তার বিয়ের খরচা করেছে নিজের টাকায় এবং নিজের স্ত্রীর টাকায়, কিন্তু এটা হলো গয়না বিক্রি করার বিল, আর এটা হচ্ছে 5 স্টারের বিল দেওয়া সাইন, যেখানে সমস্ত সাইন ছিল শরদিন্দু বাবুর। মানে শরদিন্দু বাবুই এই সব কটা টাকা পে করেছে। আর সেই ভিআরএস এর টাকা শরদিন্দু বাবু পাঠিয়েছিলেন, কিন্তু তার ছেলে সেই টাকাটাকে ফুর্তি করে উড়িয়ে দিয়েছিল। তাই পরে সেখানে গিয়ে তাকে লোন নিয়ে পড়াশোনা করতে হয়েছিল। আর এখানে কোর্ট বলে কালকে তার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আর এখানে আজকের মতন দিনটা শেষ হয়। বাইরে আসার পরে ইন্দ্র তার বাবা মাকে বলে তোমরা এসব টাকা পয়সার জন্য করছো তো? তখন মালা তাকে বলে বাবু তুই এইসব ছেড়ে আমাদের কাছে ফিরে আয়, সবকিছু ঠিক হয়ে যাবে, এখনো অবধি সময় রয়েছে। ইন্দ্র তখন বলে না, তোমরা এই সব কিছু টাকার জন্য করছো, তাহলে আমি তোমাদেরকে 7 লাখ টাকা দিচ্ছি, কেসটাকে তাড়াতাড়ি তুলে নাও। এই কথা বলার সাথে সাথে তার মা তাকে একটা ঘুরিয়ে থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে আমার স্বামী বিক্রি হওয়ার মানুষ নয়। আর সেখানে মিডিয়া এই সব কিছুকে রেকর্ড করে নেয় আর প্রশ্ন করে এখানে কে কাকে টর্চার করলো মালা দেবী। শরদিন্দু তখন বলে যে আপনারা চুপ করুন, নির্লজ্জের মতন কি জিজ্ঞাসা করছেন? একটা মা কতটা কষ্ট পেলে তার সন্তানের গায়ে হাত তোলে এভাবে? আর এই কথা বলেই তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। রাত্রিবেলা আমরা দেখতে পাই পাবলু একটা পিগি ব্যাংকে পয়সা রাখছে। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে এই পয়সা দিয়ে তুমি কি করবে? তখন পাবলু তাকে জানায় আমি শুনেছি উকিল কাকু অনেক টাকা ফিস নেয়, আমি বড় হয়ে গিয়ে যখন বিজি হয়ে যাব তখন তুমি আমার সময় না পেয়ে আমাকে যদি কেস করে দাও তখন তো আমাকে উকিলের ফিস দিতে হবে, তাই না? তাই জন্য এখন থেকে টাকা জমিয়ে তৈরি হচ্ছি। এবারে নিজের ছোট্ট ছেলের মুখে এইসব কথা শুনে একেবারেই থ হয়ে যায় ইন্দ্র এবং রিয়া। আর সেই দিন রাতেই হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় মালার। তখন
তখন শরবিন্দু তাকে বোঝায় যে তুমি শান্ত হও, আর সে রিয়েলাইজ করে যে সব কষ্ট তার জন্য হয়েছে। সে বলে আমার জন্য তুমি আজকে এত কষ্ট পাচ্ছ, তুমি ঠান্ডা হও, সব কিছু ঠিক হয়ে যাবে আর ঘুমিয়ে পড়ো। তখন মালা তাকে বলে এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো তোমার দায়িত্ব ভালোভাবেই পালন করেছো। আসলে মায়েদের মনটা একটু বেশি নরম হয়, যার জন্য আমার মনে পড়ছে বাবুর ছোটবেলার কথাগুলো, কত ভালোবাসো তোমাকে, সারাক্ষণ তোমার সাথেই থাকতো। এরপরে সে বলে যে তুমি আমাকে একটা কথা দাও, যদি কোনোদিনও বাবু ভুল বুঝে তোমার কাছে ফিরে আসে তুমি তাকে কিন্তু ফিরিয়ে দেবে না, তাকে ক্ষমা করে দেবে। শরবিন্দু তখন বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার সব কথা রাখবো, কিন্তু এখন তুমি আরাম করো। আর পরের দিন আমরা দেখতে পাই কোর্টের মধ্যে শুনানি শুরু হয়ে যায়, কিন্তু এখনো অব্দি সেখানে শরবিন্দু এসে পৌঁছায়নি। তাও ইন্দ্রাণী একাই তার কেসটাকে লড়তে থাকে সেখানে। সে বলতে থাকে যে সন্তান আজকে ব্যস্ত রয়েছে তাই সে কল দিতে পারছে না, কিন্তু একবারের জন্য যদি সময় বার করে সে বলতো হ্যাঁ মা তুমি কেমন আছো, তোমার হাঁটুর ব্যথা কেমন আছে, ঠিকঠাক ভাবে ওষুধ নিচ্ছ তো, খাওয়া দাওয়া করছো তো, আর বাবা তুমি কি আজকে খেলা দেখলে, আজকের দিন কেমন গেল তোমার, আচ্ছা বাবা ঠিক আছে রাখছি, আমি কালকে আবার কল করব। এই 1 মিনিটের জন্য কথা বলতে গেলেও নাকি শুনতে হবে তাদের ব্যস্ততার কথা। কথাটা তো যে কোনো সময় বলা যায়, হাঁটতে হাঁটতে বা কোনো কাজ করতে করতে, জাস্ট 1টা মিনিটের ব্যাপার। মা বাবার চাওয়াটা তো এটাই থাকে যে তার সন্তান তাকে মনে রাখুক, এভাবে এড়িয়ে না চলুক। আর এখানেই আমরা দেখতে পাই তাড়াতাড়ি করে শরবিন্দু আসে এবং কোর্টের কাছে অনুরোধ করে যে এখান থেকে ইন্দ্রকে নিয়ে যাওয়ার জন্য। সে বলেছিল সবাইকে যে ইন্দ্রকে নিয়ে যেতে পারবে না, সে ইন্দ্র অনেক ব্যস্ত মানুষ, সে কিভাবে যাবে, কিন্তু কেউই কোনো কথা শুনছিল না। আপনি যদি বলেন তাহলে হয়তো সে যাবে, আসলে তার মা রাত্রেবেলা মারা গিয়েছে। এই কথা শোনার পরে তো সবার চোখে জল চলে আসে। আর তারপরে ইন্দ্র চলে আসে তার মায়ের কাছে আর তাকে বলতে থাকে মা উঠে পড়ো তো তাড়াতাড়ি, ছোটবেলায় আমি কত দুষ্টুমি করতাম আর তুমি আমাকে বকা দিতে, আমি কোনো ভুল কাজ করলে তুমি বাবাকে ম্যানেজ করতে, আর আজকেও আমার বাবা আমার উপর রেগে রয়েছে, তুমি বাবাকে প্লিজ ম্যানেজ করে দাও, তাড়াতাড়ি উঠে পড়ো। আর বলতে থাকে মা আবারও আমরা একসাথে থাকবো, একসাথে ঘুরতে যাবো, একসাথে সময় কাটাবো, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমি সবকিছু ঠিক করে দেবো, বিশ্বাস করো। এই সবকিছু বলে অনেক কান্না করতে থাকে ইন্দ্র, কিন্তু সে তো তার মায়ের কাছ থেকে শেষবারের জন্য ক্ষমাটুকুনিও চাইতে পারলো না। এই সবকিছুর পরে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। ইন্দ্র তখন রিয়াকে বলে চলো আমরা ছাদে গিয়ে বাবার সাথে কথা বলি। এদিকে ইন্দ্রাণী এসে শরবিন্দুকে জানায় যে সে কেসটা জিতে গিয়েছে, আর এদিকে মালার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশও করে সে। আর সে এটাও বোঝায় যে অনেক বাবা মা তাদের সন্তানের অবহেলা থেকে মুক্তি পেয়েছে। আর আমি এখন আসছি, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন। আর ইন্দ্র এসে তারপর তার বাবাকে বলে তুমি বলেছিলে না বাবা যত বড় দোষ তত বড় সরি বলতে হয়, আমি আজকে তোমাকে সব থেকে জোরে সরি বলছি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। তখন শরদিন্দুর মনে পড়ে মালাকে দেওয়া শেষ কথা, যে ইন্দু কোনোদিনও ক্ষমা চাইতে এলে সে তাকে ক্ষমা করে দেবে। তার জন্য শরদিন্দুও তাকে ক্ষমা করে নিজের বুকে টেনে নেয়। আর এদিকে তার বৌমা রিয়াও এসে কাঁদতে কাঁদতে তাদেরকে সরি বলে। শরদিন্দুও তাদের এতদিনের সমস্ত কষ্ট ভুলে তাদেরকে মাফ করে বুকের কাছে টেনে নেয় এবং এর সাথে সাথেই এই সন্তান মুভির দি এন্ড হয়ে যায়। এই গল্পের মাধ্যমে একটা অনেক বড় জিনিস আমরা শিখতে পারি, মানুষ থাকতে মানুষের যত্ন না নিলে সে চলে যাওয়ার পরে আর কিছুই রয়ে যায় না। এর সাথে সাথেই সন্তান মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। এরকমই ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।